আছো সবাই? 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, প্রথমেই দেখে আসি আমাদের আজকের ক্লাসের আলোচ্য প্রবন্ধটি কোনটি। হ্যাঁ বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করব তা হলো শব্দ থেকে কবিতা, এবং এই শব্দ থেকে কবিতা প্রবন্ধটি লিখেছেন কবি হুমায়ুন আজাদ। বন্ধুরা, হুমায়ুন আজাদ লেখকের নামে একটু যদি আমরা বানানটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে দুইটাতেই কিন্তু রস্যকার রয়েছে, অয়ের সাথেও রস্যকার এবং অন্তস্থ অয়ের সাথেও রস্যকার রয়েছে। তাই আমরা যখন শব্দ থেকে কবিতা প্রবন্ধটির লেখকের নাম লিখতে যাব তখন কিন্তু অবশ্যই এই লেখকের নামের বানানটা খুব গুরুত্ব সহকারে দেখব। আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি আরিশা সালসাবিল। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের আজকের মূল প্রবন্ধে চলে যাই। শব্দ থেকে কবিতা প্রবন্ধের নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে এই প্রবন্ধটিতে কবিতা নিয়ে কথা বলা হয়েছে। কবিতা কি, কবিতা কাকে বলে, কোন কোন বৈশিষ্ট্যের আধারে কোনো একটি লেখনীকে আমরা কবিতা বলতে পারি, মূলত এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই শব্দ থেকে কবিতা প্রবন্ধটিতে। চলো বন্ধুরা, আমরা এবার তাহলে আমাদের মূল প্রবন্ধের ভেতরে কি কি আছে তা দেখে আসি। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, তাই না? আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে বলতো কবিতা কি, আমরা হয়তোবা প্রথমে একটু বিপাকে পড়ে যাব, একটু মাথা চুলকাবো, একটু চিন্তা করব যে আসলেই তো কবিতার অর্থটা কি। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কিন্তু এখন যদি আমাদের সামনে দুইটা লেখনী এনে তারপরে আমাদেরকে প্রশ্ন করা হয় যে এবার দেখে বলো তো এখান থেকে কোনটা কবিতা হবে, তখন কিন্তু আমরা খুব চট করে বুঝে ফেলতে পারবো যে দুইটা লেখনীর কোনটি কবিতা এবং কোনটি গল্প বা কোনটি উপন্যাস। অর্থাৎ আমরা সবাই কিন্তু কবিতাকে দেখে চিনতে পারি কোনটি কবিতা। কিন্তু আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে কবিতা জিনিসটি আসলে কি, বা তুমি কিভাবে চিনতে পারলে যে এই লেখনীটি কবিতা, তখন আমাদের জন্য হয়তো বা গুছিয়ে কবিতার সংজ্ঞা বলাটা বা গুছিয়ে কিভাবে আমরা একটা কবিতাকে কবিতা হিসেবে চিনি সেই জিনিসটি বলা কিছুটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। সেটা এখানে বলা হচ্ছে যে আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কিভাবে চিনি? কারণ কবিতারও একটা চেহারা আছে, আমরা কবিতাকে তার চেহারা দিয়ে খুব সহজেই চিনতে পারি। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলাই হচ্ছে কবিতা। আচ্ছা, পংক্তি শব্দের অর্থ কি? পংক্তি শব্দের অর্থ হচ্ছে লাইন বা চরণ। তার মানে কি, বইয়ে বা পত্রিকায় সাধারণত আমরা যে লেখাগুলোকে খুব সুন্দর করে ছাপানো দেখি, বা যে লেখাগুলার পংক্তিগুলো বা লাইনগুলো খুব বেশি বড় হয় না, যেই লেখাগুলোতে একটা লাইনের সাথে আরেকটা লাইন একেবারে সমান সমান হয়ে থাকে, সাধারণত সেই লেখাগুলোকেই আমরা কবিতা হিসেবে চিনে থাকি। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুঝে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। অর্থাৎ কবিতা কি? কবিতা হচ্ছে যে লেখাগুলো পড়লে হঠাৎ করে আমাদের মন আনন্দে নেচে উঠে, আমাদের গান গেয়ে উঠতে ইচ্ছা করে, কিংবা আমাদের চোখে হয়তো বা রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, ঠিক সেই লেখাগুলাই কিন্তু কবিতা। যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা। বন্ধুরা, আমরা যখন কবিতা পড়ি 2-3 বার একটা কবিতা পড়ার পরই সেই কবিতার লাইনগুলো কিন্তু আমাদের মনের ভিতর একেবারে গেঁথে যায়, তাই না? কেননা কবিতার একটা নির্দিষ্ট ছন্দ থাকে, কবিতার একটা লাইনের সাথে আরেকটা লাইনের একটা নির্দিষ্ট মিল বিন্যাস থাকে, যে কারণে কবিতা পড়তে আমাদের অনেক বেশি আনন্দ লাগে এবং কবিতা আমাদের মনের ভেতর একটা আনন্দের দোলা দিয়ে থাকে। সেজন্যই বলছে যে যা পড়লে 2-3 বার পড়লে আর ভোলা যায় না এবং মনের ভেতর যে লাইনগুলো সবসময় নাচতে থাকে পড়ার পরে, সেগুলোই হলো কবিতা। কবিতা কারা লেখেন? এবার আমরা
আর একটু ভেতরে চিন্তা করি যে এই যে আমরা দেখতে পাচ্ছি কবিতা, এই কবিতাগুলো আসলে লিখে কারা? কবিরা লেখেন কবিতা। উত্তর দিয়ে দিচ্ছে লেখক আমাদেরকে যে কবিতা যারা লেখেন তাদেরকে বলা হয় কবি। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। অর্থাৎ আমি তুমি যদি চেষ্টা করি তাহলে হয়তোবা কবিতা লিখতে পারবো, কিন্তু প্রথমবারই হয়তোবা খুব ভালো একটা কবিতা লিখতে পারবো না। কেন পারবো না? তার কারণ হলো কবিতা লেখার জন্য সাধারণত একটা শব্দের সাথে অন্য একটা শব্দের মিলকরণের খুব প্রয়োজন হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আম পড়ে পাতা নড়ে। এই যে দেখো বন্ধুরা, এই দুইটা লাইনের কি সুন্দর একটা ছোট কবিতা আমি বানিয়ে ফেললাম, তাই না? হ্যাঁ, একদমই না, আমি এই কবিতাটা একদমই বানাইনি। এই কবিতাটা আমাদের ছোটবেলার পড়া খুব পরিচিত একটা কবিতা। কিন্তু এই যে দেখো বন্ধুরা, আম পড়ে পাতা নড়ে, দুইটা লাইনের মধ্যে একটা মিল রয়েছে না, পড়ে আর নড়ে। হ্যাঁ, এই মিলটা কিন্তু আমার কবিতা লেখার জন্য খুব বেশি প্রয়োজন, এবং এই মিল হয়তোবা যে কেউ খুব সহজে করতে পারে না। এই যে লাইনের পর লাইনের মিল বিন্যাস করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বা একটা লম্বা সময়ের অনুশীলনের প্রয়োজন হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে দক্ষতার প্রয়োজন হয়ে থাকে, কবিতার প্রতি ভালোবাসার প্রয়োজন হয়ে থাকে, যেটি সাধারণত অনেক বছরের সাধনার মাধ্যমেই কেউ একজন রপ্ত করতে পারে। এজন্যই বলা হচ্ছে যে কবিতা যারা লিখতে পারে তাদেরকে পার্টিকুলার ভাবে কবি বলা হয়, এবং যে কেউ কিন্তু এই কবিতা লিখতে পারবে না। এই যে কবিরা কিভাবে কবিতাগুলো লিখে, তারা মূলত একটা শব্দের পাশে আরেকটা শব্দকে বসিয়ে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে মিলিয়ে কবিতাগুলো লিখে থাকে। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়, উপমা একটা মেয়ের নাম যে কি করতে চায়, একটা ঘুড়ি বানাতে চায়। ঘুড়ি বানানোর জন্য উপমার কি কি দরকার আছে? হ্যাঁ, উপমার দরকার আছে লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করছো আমরা আমাদের কিছু লাইন সবুজ কালি দিয়ে লিখেছি, কিছু লাইন লাল কালি দিয়ে লিখেছি। কেন? সবুজ এবং লাল কালি যুক্ত লাইনগুলো মূলত আমাদের অনুধাবন প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কিছু লাইন। মূলত সবুজ রংগুলো দিয়ে আমরা আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলোকে হাইলাইট করেছি, এবং লাল রংগুলো দিয়ে আমরা কিছু ক্ষেত্রে জ্ঞানমূলক আবার কিছু ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নের জন্য হাইলাইট করেছি। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের বইয়েও এই লাইনগুলো আলাদা করে দাগিয়ে রাখতে পারো। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম উপমা কি বানাতে চায়, উপমা একটি ঘুড়ি বানাতে চায়। আর মৌলি কি বানাতে চায়, মৌলি একটি পুতুল বানাতে চায়। এখন মৌলির পুতুল বানানোর জন্য আসলে কি কি দরকার? তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা আর একটুখানি তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। অর্থাৎ যে কোনো জিনিস তৈরি করতে হলে যেমন আমাদের অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি সুন্দর কবিতা বানানোর জন্য কিন্তু আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো বেশ কিছু শব্দ, বেশ কিছু রং বেরঙের শব্দ, অর্থাৎ বেশ কিছু হরেক রকমের মিল বিন্যাস জনিত শব্দ, বা ভিন্ন ভিন্ন শব্দও হতে পারে। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। তাহলে কবিতা লেখার জন্য কিসের দরকার হয়? হাজারো শব্দের দরকার হয়। কবি হতে পারে কে? এবার আমরা আর একটু ডিপলি চিন্তা করি যে কবিরা না হয় কবিতা লেখে, কিন্তু একজন কবি কি তাহলে যে কেউ হয়ে যেতে পারবে? তুমি, আমি, আমাদের চারপাশে যারা আছে তারা সবাই কি তাহলে কবি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরই আমরা এখন দেখব যে কবি আসলে কারা কারা হতে পারে। লেখক বলছেন যে সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। অর্থাৎ তুমি যদি শব্দকে ভালো না বাসো তাহলে কিন্তু তুমি হরেক রং বেরঙের শব্দ সম্পর্কে জানতে পারবে না। আর তুমি যদি অনেকগুলো শব্দ সম্পর্কে না জানো তাহলে তুমি কবিতা লিখতে পারবে না। সুতরাং কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কবিতা লেখার জন্য কিন্তু শব্দের প্রতি প্রচুর ভালোবাসা থাকতে হবে।
তাহলে যার শব্দের প্রতি ভালোবাসা আছে সেই লিখতে পারবে কবিতা, আর যে লিখতে পারবে কবিতা সেই হতে পারবে কবি। যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তাহলে কি বলছে যে তুমি যদি শব্দকে ভালো না বাসো, তুমি যদি কবিতা লিখতে না পারো, বা তুমি যদি শব্দের প্রতি বা কবিতার প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে, তাহলে তুমি কিন্তু কবিদের মতো সুন্দর সুন্দর কথা বলতে পারবে না। কবিরা যেরকম গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো করে স্বপ্ন দেখেন এবং আরেকজনকে দেখাতে সাহায্য করেন, ঠিক সেরকম তুমিও যদি সুন্দর সুন্দর কথা বলতে চাও, অবশ্যই তোমার কবিতার প্রতি ভালোবাসা থাকতে হবে, কবিতাকে পড়তে হবে, কবিতাকে বুঝতে হবে এবং শব্দের প্রতি ভালোবাসা থাকতে হবে তোমার। যখন তোমার শব্দের জন্য ভালোবাসা থাকবে, ঠিক সেই মুহূর্তে তুমি কিন্তু গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে পারবে এবং একই সাথে চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পারবে। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নুপুরের শব্দের মতো ছড়া? নুপুরের শব্দের মতো ছড়া, নুপুরের শব্দ যেমন চারদিকে একটা ঝংকার তুলে দেয়, চারদিকে একটা ছমছম শব্দ তুলে দেয়, ঠিক একই রকম আমরা যখন কোন একটা কবিতা পড়ি, সেই কবিতার ছন্দ কিন্তু আমাদের মনের ভেতরে নুপুরের ছন্দের মতোই একটা অস্বাভাবিক মধুর দোলা দিয়ে থাকে। সেটাই বলছে যে বানাতে চাও নুপুরের শব্দের মতো ছড়া। যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। অর্থাৎ তুমি যদি খুব সুন্দর ছড়া লিখতে চাও, খুব সুন্দর ছন্দপূর্ণ কবিতা লিখতে চাও, তাহলে তোমাকে সারাদিন শব্দের কথা ভাবতে হবে। তোমাকে ভাবতে হবে কোন শব্দের পর কোন শব্দটাকে রাখলে সেই কবিতাটির ছন্দ অনেক বেশি সুন্দর হবে এবং সেই কবিতাটি যখন কোনো পাঠক পাঠ করবে তার হৃদয়ে সেই কবিতার ছন্দগুলো দোলা দিয়ে যাবে। খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেই সব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। তুমি যখন শব্দ নিয়ে প্রচুর খেলবে, শব্দ নিয়ে চিন্তা করবে, শব্দকে ভালোবাসবে, ঠিক সেরকমই ঠিক সেই সময়টাতে তুমি এক একটা শব্দের এক একটা আলাদা আলাদা রং দেখতে পাবে। তোমার চোখে শব্দের রং ধরা দেবে। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বের হয়। কোন কোন শব্দে বাঁশির সুর শোনা যায়, কোন কোন শব্দে শোনা যায় হাসির সুর। কি পাগলামি মনে হচ্ছে? না, একেবারেই কিন্তু পাগলামি না। ঠিক যেই মুহূর্তটাতে তুমি একজন কবির মতো করে চিন্তা করতে শুরু করবে, ঠিক যেই মুহূর্তটাতে তুমি একজন কবির মতো শব্দকে ভালোবাসতে শুরু করবে এবং কবিতাকে ভালোবাসতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে তুমিও কিন্তু এক একটা শব্দ থেকে এক একটা সুর শুনতে পাবে। কোনোটা থেকে বাঁশির সুর, আবার কোনোটাতে হাসির সুর, ঠিক যেমনটা আমাদের এই লেখক হুমায়ুন আজাদ শুনতে পাচ্ছেন। তাই উনি বললেন যে অনেকগুলো শব্দের শরীর থেকে সুর বের হয়, কোন কোন শব্দে বাঁশির সুর শোনা যায়, কোন কোন শব্দে শোনা যায় হাসির সুর। কোন শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনটিতে বেহালার সুর। কোন কোন শব্দে তোমার পায়ের নুপুরের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোন কোন শব্দ আবার আমার পায়ের নুপুরের মতো বাজতে থাকে। আমার পায়ের নুপুর যেমন ছন্দ তুলে তুলে রিনঝিন করে বাজতে থাকে, ঠিক সেরকম কোন কোন শব্দ যেন আমার কানে রিনঝিন করে সুর তুলে। এই সকল সুর শোনার জন্য আমাকে শুনতে হবে শব্দের সুর এবং স্বর সম্পর্কে। অর্থাৎ আমি যদি একটা কবিতা লিখতে চাই, তখন আমাকে শুনতে হবে শব্দের সুর এবং স্বরকে।
এবং এই শব্দের সুর আর স্বর আমি কখন শুনতে পারবো? যখন কিনা কবিতার প্রতি এবং শব্দের প্রতি আমার মনের ভেতরে ভালোবাসা তৈরি হবে। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বের হয়। তাহলে কি বলছে? বলছে যে অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তাহলে আমাদের লেখক কিন্তু শুধু শব্দের রঙই দেখতে পায় না বা শব্দের সুরই শুনতে পায় না, তিনি শব্দ থেকে সুগন্ধ পেয়ে থাকেন বা সুগন্ধ সম্পর্কে অনুভব করে থাকেন। তিনি অনুভব করতে পারেন যে কোনো একটা শব্দের শরীর থেকে হয়তোবা লাল গোলাপের গন্ধ আসছে, কোনো একটা শব্দের শরীর থেকে কাঁঠাল চাপার ঘ্রাণ আসছে, আবার কোনোটির শরীর থেকে আসে হয়তোবা বাতাবি লেবুর মিষ্টি ঘ্রাণ। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। তাহলে একজন কবি হওয়ার জন্য কি করতে হবে? একজন কবির মতো চিন্তা করতে হবে, একজন কবির মতো শব্দকে ভালোবাসতে হবে, এবং যখন তুমি একজন কবির মতো শব্দকে ভালোবাসবে ঠিক সেই মুহূর্তে তুমি শব্দের শরীরের রং দেখতে পারবে, শুনতে পারবে শব্দের সুর এবং টের পাবে শব্দের সুগন্ধ। এবং তখন কিন্তু একটা শব্দ থেকে আরেকটা শব্দকে তুমি খুব সহজে আলাদা করতে পারবে তার রং, গন্ধ এবং সুর চেনার মাধ্যমে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। অর্থাৎ আমরা নানা রকমের কবিতা দেখতে পাই। কোনো কোনো কবিতায় হয়তোবা কবিরা হাসির কথা বলে, কোনো কোনো কবিতায় কবিরা আমাদের কান্নার কথা বলে, কোনো কোনো কবিতায় কবিরা স্বপ্নের কথা বলে, আবার কোনো কোনো কবিতায় আমাদের চারপাশে কবিরা যা দেখে থাকেন তাই মূলত কবিতায় লিখে ফুটিয়ে তোলেন। কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে। একটা শব্দের পর আরেকটা শব্দকে বসিয়ে বসিয়ে তারা মূলত এক একটা কবিতা লিখে থাকেন, এবং সেই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠে আমাদের হাসি, আনন্দ, কান্না, বেদনা প্রভৃতি অনুভূতিগুলো। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? অর্থাৎ তুমি তোমার কবিতার মাধ্যমে যে কথাটি লিখতে চাচ্ছ সেই কথাটা তুমি আসলে কিভাবে লিখবে বা কিভাবে আরেকজন মানুষের কাছে পৌঁছে দিবে কবিতার মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিভাবে কবিতার মাধ্যমে নিজেদের অনুভূতিগুলো আরেকজন মানুষের কাছে পৌঁছে দিব সেই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ক্লাসে জানবো। আশা করছি আজকের ক্লাসটি করার পর তোমরা সবাই খুব সুন্দর জম্পেশ কিছু কবিতা লিখে ফেলতে পারবে। তোমাদের কবিতা লেখালে, তোমাদের কবিতা যখন লেখা শেষ হবে তখন কিন্তু তুমি বা তোমরা যেটাই হোক না কেন, তোমরা কিন্তু আমাদেরকে কবিতাটি দেখাতে একেবারেই ভুলবে না। তাহলে এখনই চটপট, যেহেতু আমরা জেনে গিয়েছি যে কবিতা কি, কবিতা কিভাবে লিখে, কারা কবিতা লিখতে পারে, কবিতা লেখার জন্য কি কি উপকরণের প্রয়োজন, যখন আমরা কবিতা সম্পর্কে এতগুলো ইনফরমেশন জেনে গিয়েছি, চটপট খাতা কলম নাও, খাতা কলম নিয়ে একটা কবিতা লিখে ফেলো খুব সুন্দর ঝটপট করে। বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে শব্দ থেকে কবিতার দ্বিতীয় অংশ নিয়ে। যে অংশে আমরা কি জানবো? হ্যাঁ, আমরা জানবো যে কবিতার মাধ্যমে কিভাবে নিজের অনুভূতিগুলোকে অপর মানুষ পর্যন্ত পৌঁছাতে হয়। এই ব্যাপারে আমরা আমাদের শব্দ থেকে কবিতার দ্বিতীয় ক্লাসে জানবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।